মাস্টারমশাই আনন্দ প্রসাদ লায়েক মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করব একটি ফুলের তোলা দিয়ে। মাস্টারমশাই হাতে ফুলের তোলা দিয়ে মাস্টারমশাইকে বরণ করে নিচ্ছেন ভক্তি বাউরি, এবং মাস্টারমশাইয়ের হাতে একটি ছোট্ট উপহার মা মনসা নাট্য মন্দিরের পক্ষ থেকে তুলে দিচ্ছেন ধর্মরাজ ঘোষ। ধন্যবাদ। আমরা মাস্টারমশাইকে অনুরোধ করব তোলা দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এবং উত্তরীয় তিনি পরিয়ে তাকে বরণ করে নিচ্ছেন তাপস ঘোষ ও সন্দীপ ঘোষ। একটি করতালি দিয়ে আপনারা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করবেন। শ্রদ্ধা জ্ঞাপন করছেন শ্যামল ঘোষ মহাশয়। নূতন নন্দী মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্যামল ঘোষ মহাশয়। শুভ সন্ধ্যা। সর্বপ্রথম মঞ্চের সামনে উপবিষ্ট আপামর গ্রামবাসীবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত যাত্রামোদী দর্শক বৃন্দকে জানাই ভাদুর বিবেকানন্দ সমিতির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি বিবেকানন্দ সমিতির পক্ষে মা মনসা নাট্য মন্দিরের দ্বিতীয় নিবেদন আজকের প্রযোজনা রচনা সরোজ সম্পাদনা ও নির্দেশনায় আনন্দ প্রসাদ লায়েক। আলো ধ্বনি রূপসজ্জা মা দুর্গা সাউ। নিয়ন্ত্রণে রাকেশ ঘোষ ও কৃষ্ণ ঘোষ। মঞ্চসজ্জায় ডেকোরেটর উপদেষ্টা সুভাষ ঘোষ। ব্যবস্থাপনায় পরিচালনায় ভাদুর বিবেকানন্দ সমিতি। পরিবেশনায় মা মনসা নাট্য মন্দির। তত্ত্বাবধানে নিউ সরস্বতী ক্লাবের সভ্যবৃন্দ। শুরু করতে চলেছি 1430 বঙ্গাব্দ আধুনিক তারকার সরোজ কুমারের কলম থেকে বেরিয়ে আসা বর্তমান ভঙ্গুর সমাজের প্রেক্ষাপটে এক জ্বলন্ত দলিল সূর্য ফিরেছে মায়ের কোলে। হাজার লোক প্রত্যক্ষ করেছে, কিন্তু কেউ এর প্রতিবাদ করেনি। কি করে প্রতিবাদ করবে? বিশেষ তারা এক ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছে। তাই তাদের থেকে সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। এই জন্য তো বলছি ধরিত্রী, আমার মা মনেকে
জানি তুই কে রে মা? তোমার মেয়ে পূজা বাবা, যে জ্ঞান হওয়ার পর থেকে তোমার মুখে শুনে এসেছি দেশ ও দেশের জন্য সৎ নির্ভীক পথে একমাত্র আদর্শ সংগ্রাম, আর সেই আদর্শকে তুমি কিছুতেই ভুল হতে দিও না বাবা, কিছুতেই না, কিছুতেই না। মনে করো, এটাই আজ নতুন সংগ্রাম। তুই ঠিক বলেছিস, শিক্ষা যা শিক্ষাইছি তাই দাও দাও করে জ্বলছে ধরিত্রী, সমাজের বুকে হারিয়ে গেছে চেতনা। প্রকৃতির মুখে অমানবিকতার কালো মুখোশ পরে বিষাক্ত কালো ধোয় চারিদিকে অন্ধকার করে এগিয়ে আসছে অমৃতলাল। অমৃতলাল, মালুম হচ্ছে কি আপনি সেন বাবুর দিদি আছেন? আরে না না, দাঁড়িয়ে দেখছিস কি? কাম স্টার্ট করবে জরুর বস। না, 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 চিৎকার করবেন না, ভাবিদের কাছে দেওয়ার একটু আমার খেতে চান। অমৃতলাল, তোমরা এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে না গেলে আমি পুলিশ আসছে। আমি শালা পুলিশকে ডর করি না। আমার যে দুটো ট্রাক আপনি বোর্ডার আটক করেছেন সেটা ছড়বেন কি না? ওগুলো আমি কিছুতেই ছাড়বো না। তো ঠিক আছে, ছড়বেন না। না, দাঁড়িয়ে দেখছিস কি? সেন্সেনে গোলামি দিয়ে দে, শুধু শুধু ছাড়কে টেনশন দেখছিস কেন বলতো? টাকাগুলো আমি সামনে করে দিয়ে দিচ্ছি, তো স্যার কাকে দেবো? আপনাকে না ম্যাডামকে? অর্থের লোভ দেখে গুন্ডামি করে তোমরা দেশের বুকে অরাজকতার সৃষ্টি করছো। তোমরা সমাজের শত্রু, দেশের শত্রু, এই জাতির শত্রু। এবার আপনি সাত বলতে চলতে, আমি সারা দেশে শত্রু আছে, এই সমাজের দুশ্মন আছে। এখন লেকিন আপনি একটা বাদ দিয়ে রেখেছেন স্যার, আপনি রেখেছেন দুর্নীতি করে এই সমাজের বুকে আপনি শান্তিতে সংসার করতে পারবেন না। আরে আপনার বউ আছে, জওয়ানি বেটি আছে, এই মুহূর্তে যদি আপনার চোখের সামনে যদি খুনে সঞ্জা হয়ে যায়। अरे गरीबी भाभी गरीबो আমরা আপনাদের সাথে দুশ্মনী করতে আসি না। আপনারা যদি চান তো আমি শিবাগত আপনাদের সাথে সারা জিন্দিগি ভর के लिए दोस्ती হয়ে যেতে পারে। টাকা ভোট দিয়ে এটা যে রাখছেন সাহেব, মনে করবেন এই গরিব বাংলা তরফে সামান্য কিছু ভেট। টাকা দিয়ে আমাকে ভোলাতে এসেছো সরকার। ওগো, তুমি শান্ত হও। ওদের সাথে শত্রুতা করে নিজের বিপদ তুমি ডেকে এনে না। আমার ভীষণ ভয় করছে। ওদের দাবি তুমি মেনে নাও। ধরিত্রী, এই মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি আমাকে ঘুষ নিতে বলছো। না, না, না। ঠিক আছে সাহেব, আমি চলিয়ে যাচ্ছি, লেকিন সাথে করে নিয়ে যাচ্ছি এই ভাবিজি কো। বলতে এই ভাবিজির সাথে বের করে দিয়ে আসছি এই বাবুতে সুন্দরী জওয়ানির বের দেখে। কেউ কোনোদিন বাঁচতে পারবে না সে সাহেব। না, 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 ওকে তোমরা মেরো না, ওকে তোমরা মেরো না। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, তোমরা এখান থেকে চলে যাও। আমি কথা দিচ্ছি, তোমাদের গাড়ি ম্যাডাম থেকে ছাড়া পাবে। ধরিত্রী, তুমি কি বলছো? ঠিকই বলছি, ঠিকই বলছি আমি। ওদের গাড়ি দুটো আটকে রেখে কি লাভ হবে তোমার? হ্যাঁ, কি লাভ হবে? হয়তো খবরের কাগজে বড় বড় অক্ষরে তোমার নাম ছাপা হবে, ডিপার্টমেন্টের কাছে তুমি প্রশংসা পাবে, কিন্তু আমার সে খুশিটা হয়ে যাবে। সেটা কি তোমাদের ওই ডিপার্টমেন্ট পূরণ করতে পারবে? নমস্তে, নমস্তে ভাবিজি। আজ আমি চলিয়ে যাচ্ছি, লেকিন দেখবেন যেন দুসরা বার আমাকে আবার এখানে আসতে না হয়। তোমার গাছে ভর্তি টাকাগুলো নিয়ে যাও, আর ভবিষ্যতে কোনোদিন টাকা নিয়ে এ বাড়িতে আসবে না। কথাটা আপনি মনে রাখবেন। ठीक है सेंस है, ठीक है, खुदा আমার याद থাকবে। नहीं तो बात है सेंस है, এই দুনিয়া में जिंदा থাকতে
রুপিয়া ছড়াতে হবে আর আপনাকে রুপিয়া নিতে হবে। ধলায় জল ধরাও নয়, পালে ঘোরাও নয়, একেবারে চাপ তোমরা 100 বলে। তুমি ঠিক করলে না। নিজের প্রাণের চেয়ে দেশ বড়, সেই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা না না, তা কখনোই সম্ভব নয়। ও ও ভগবান, এখন এখন আমি কি করব? একদিকে কর্তব্য মুক্ত বলে পড়ে মাটিতে পড়ে কাঁদছে, অন্যদিকে দায়িত্ব চোখের জলে ভাসছে। আমি আমি কিছুতেই ঠিক করতে পারছি না। আমি কোন পথে যাব? আমি কোন পথে যাব? জানি, আমি জানি দুর্গা, এর প্রতিকার কিছুতেই হবে না। তুই শান্ত হ মা, তুই না না না, আমি কিছুতেই শান্ত হবো না বাবা, আমি কিছুতেই শান্ত হবো না। কেন কেন আমরা বাড়ি বাড়ি নির্ভর বেরোতে পারবো না? কেন আমাদের দিকে পাড়ার অশুভ মস্তান ছেলে দল অশুভ অঙ্গি ভঙ্গি করবে, অশুভ ইঙ্গিত করবে, আর কেউ যদি প্রতিবাদ করতে যায় তাহলে তাকে রক্তাক্ত অবস্থায় ফুল পদে থাকতে হবে? দুর্গা, আমি আজই যাবো, আমি আজই থানায় যাবো, তারপর সে পাড়ার মস্তান ছেলেদের নামে থানায় ডায়েরি করবো, তারপর আমিও দেখবো এর প্রতিবিধান হয় কি না। হবে না মা, হবে না, এর কোনো প্রতিকার হবে না, কোনো সুরাহা হবে না। কারণ কি জানিস, থানা পুলিশ সব ওদের হাতের মুঠোয়। বাবা, এই যুগে সবকিছু অনিয়ম রে মা, তাই সত্য হয় মিথ্যা, আর মিথ্যা করা রাতারাতি করে নেয় সত্য। তুমি হঠাৎ আমার বাড়িতে? আপনার মেয়েকে আমার বন্ধুরা কি সব? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি শুনেছি। ও, তাহলে তো মিটেই গেল। আমি এসেছিলাম স্যার ওদের হয়ে ক্ষমা চাইতে। দেখ দেখ মা দুর্গা, দেখ জয়ন্ত নিজে এসেছে ওদের হয়ে ক্ষমা চাইতে। ওরা সব আপনার পেছনের বেঞ্চের ছাত্র স্যার, জানেন তো প্রথম থেকে একটু বেড়া টাইপের। তাই বলছিলাম কি, আপনার মেয়ে যদি যাওয়া আসার পথে ওদের সাথে একটু হেসে খেলে কথা বলে। সরকার কি কোনো নতুন নিয়ম করছে নাকি যে মেয়েদের পথে ঘাটে পথ চলতে হলে সবার সঙ্গে হেসে খেলে পথ চলতে হবে, আর কেউ অসফল অঙ্গি ভঙ্গি করলে সবকিছু বুঝে সহ্য করতে হবে? দুর্গা, বলতে দিন স্যার, বলতে দিন। ওর মনের ভেতরে জমি থাকা ক্ষোভটা কেটে যাবে। শুনুন, কত বদরকে আমার পেছনে লেলিয়ে দিয়ে এখন এভাবে ভালো মানুষ সস্তা সর কোনো প্রয়োজন ছিল না, বুঝতে পারছেন? মেয়েদের এত অহংকার ভালো নয়। কোনটা ভালো আর কোনটা মতো সেটা আপনার কাছ থেকে নাই বা শিখলাম। এ পাড়ায় থাকতে গেলে সবাইকে আমার কথা মতো চলতে হবে। কেন? পাড়াটা কি আপনার পৈতৃক সম্পত্তি বলে মনে হয় নাকি? তাহলে কেন আপনি মূর্খের সঙ্গে বাস করছেন? দুর্গা, তুই চুপ করবি, তুই চুপ কর। জয়ন্ত, আমি বলছিলাম কি তুমি এখন যাও বাবা, আমি বরং দুর্গাকে। আর বোঝাবার কোনো প্রয়োজন নেই, শুধু আপনি ভালো করে বুঝে নিন। এরপর পথে ঘাটে চলার সময় কোনো কিছু একটা অঘটন ঘটে গেলে তখন আমার দোষ দেবেন না স্যার। হ্যাঁ, আমি জয়ন্ত। এই জয়ন্তটাকে টার্গেট করে তাকে শিকার করে ছাড়ে। তখন অনেক কিছু উলটপালট হয়ে যায়। কি বলতে চাইছেন কি আপনি? জয়ন্ত, শেষ কথাটা শুনে রাখো দুর্গা দেবী। আমি যখন তোমাকে চেয়েছি তখন তোমাকে আমার চাই। তোমার এই বাপ কেন ওই জনের মতো শান্তি নেই যে আমার হাত থেকে তোমাকে ওরে মা দুর্গা, দেখ আমি এইটাই আশঙ্কা করেছিলাম। প্রতিবাদ করবি, নে প্রতিবাদ কর। বাবা, যা থানায় যা, আর আদালতে যা, থানায় গিয়ে বড় বউকে বল, আর এই পাড়ার লোকজনদেরকে ডেকে ডেকে বল। দেখ কজন এসে তোর পাশে দাঁড়ায়। কেউ আসবে না। জানিস, ওরা নেতা মন্ত্রী এমএলএ ছেলে, ওরা কোনো আইনের ধার ধারে না। তাছাড়া এই ছেলে যখন ছোট্ট ছিল কি বলতো জানিস, ছোট খোকা বলে ও
শিখে নিছে কথা কওয়া, অথচ দেখ সময়ের কি নিষ্ঠুর পরিহাস। আজ আজ সেই ছোট্ট শিশু কত কথা বলতে শিখেছে রে মা, কত কথা বলতে শিখেছে। তাই তো রে মা এই শিক্ষাদানের শেষ সন্ধিক্ষণে আছে নিঃস্বভুমুক্ষ পিতৃ হৃদয়ে দাবি নিয়ে আকাশ বাতাস স্থান পার করে এই বর্তমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এটাই কি সেই নেতাজির সবচেয়ে ভারতবর্ষ, না এ কোন ভারতবর্ষ? এত বিচিত্র ভারতবর্ষ গো। এখানে এখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের মতো কোন মহাপুরুষ নেই। আছে আছে কি জানো? আছে যাদের যাদের নাম শুনলে তোমরা তোমরা ভয়ে শিরকে উঠবে গো, শিরকে উঠবে। আছে দাউদ ইব্রাহিম, ছোট সাকিব, সালদের মতো মহাশয়তানে দল। এখানে এখানে ভালো করে দেখবে একজন ভালো মা কিংবা একজন ভালো বাবা পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে কি জানো? এই মগের জোয়ারে বেশি টাকা আধুনিকা মা আর আধুনিক বাবাদের। এটাই হচ্ছে সেই ভারতবর্ষ। আগে কবিদের ভাষায় কি সুন্দর ভারতবর্ষ ছিল। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাকে আমরা লোভিয়াই ধন্য হয়ে ধন্য গো। আর আজকের ভারতবর্ষ যেখানে মেয়েরা বাংলা গান ভুলে অশ্লীল গানের তালে 12 হাত কাপড়ের পরিবর্তে মাত্র 1.5 হাত ব্যাঘ্র পোশাকেই লজ্জা বিসর্জন দিতে বেশি পছন্দ করে গো, বেশি পছন্দ করে। কথাটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। আর সেই জন্য তো সারা ভারতবর্ষ আজ মহাবিপদের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। থাকতে দাও মা, দাঁড়িয়ে থাকতে দাও। যে দেশে চুলাই মা শিল্পে পরিণত হয়। কি বলছো তুমি? যে দেশেই অফিস, আদালত, থানা ঘুষ নেওয়া সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়ায়। কোকেন, হেরোইন, জনসের নেশায় এই যে দেশের যুব সমাজ হারিয়ে যায় নরকের রতন তলে। বলতে পারো মা, বলতে পারো এই দেশ মহাবিপদের সন্ধিক্ষণে এসে যারা বেরোতে এসেছে যারা, বলো বলো। ঠিক বলছো। কে কে তুমি? কি তোমার পরিচয়? আমি কালের মন্দির, আমি বড় বড় কার বলি। আমি হচ্ছি এক টুকরো আমার সূর্য। আমি আমি প্রেম প্রীতি ভালোবাসার ওজন করার ভালোবাসার ভগবান বাবু। আমি ভিকার ঈশ্বরের মতো এই অসহায় পশ্চিমবঙ্গেই নজরুলের কুলিমজুর সেজে দাঁড়িয়ে আছি। যেখানে জীবন বাবুর পাঠশালায় অয়ে অজগর আসছি তেরে, আয়ে আমটি খাবো পেরে, এই মন্দ পরিচয় শিখে ওই চণ্ডীতলার মন্দিরে প্রেম ভালোবাসার স্বরূপ নিয়ে আসছি। আমি সেই সুদূর মহাপৃথিবী থেকে। মহাপৃথিবী থেকে? হ্যাঁ গো হ্যাঁ, মহাপৃথিবী থেকে। যে পৃথিবীর গলি থেকে রাজপথ শোষিত, বঞ্চিত, অবহেলিত, এই অবহেলিত মানুষের চোখের জলে সিদ্ধ ব্যথা বেদনায় শ্যাওলা করে দিচ্ছে গো, শ্যাওলা করে দিচ্ছে। আমি সেই শ্যাওলা করা পথে কিশোর কাটতে কাটতে এসে পৌঁছেছি এই কিশোর কবি এই ভারতবর্ষে, যেখানে যেখানে মানুষেরা তাদের লোভ লালসার আদালতে দাঁড়িয়ে এই নিজেদের চরিত্রকে বিসর্জন করে শয়তান, মির্জাফর,
তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। তাই তখন ভারতবর্ষের অলিতে গলিতে শয়তান বেঈমান মির্জাফরদের ছড়াছড়ি। তাই তো বলছি, তাই তো বলছি গো। আর চুপ করে বসে থাকবেন না। এই যে আপনারাও যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনারাও মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন। প্রতিবাদ গর্জে ওঠো। মানুষের চেতনাও শুভ বৃদ্ধি মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করো মাস্টার মশাই, সংগ্রাম করো। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, তাই হবে। মানুষের চেতনা শুভ বুদ্ধি মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য যদি আমাকে নরকে যেতে হয় আমি তাই যাব। আর আমার সমাজের পিছিয়ে পড়া মানুষদের মনে বিদ্রোহ ঘোষণা করব। আর আমি বলবো, শপথ করো, শপথ করো, প্রাণ করো বলিদান। বাংলা মায়ের প্রথম শহীদ বলিদান। শপথ করো, শপথ করো, প্রাণ করো বলিদান। বাংলা মায়ের প্রথম শহীদ বলিদান। আমাদের জমি আমাদের ধানি আমরা পায় না খেতে। আমাদের ঘরে লক্ষ্মী পুজোয় জলে আমাদের জমি আমাদের ধানি আমরা পায় না খেতে। আমাদের ঘরে লক্ষ্মী পুজোয় জলে এই তো মোদের ভারত ভূমি, এই তো বলিদান। বাংলা মায়ের প্রথম শহীদ বলিদান। শপথ করো, শপথ তাই তো আমি তোমার শর্তে রাজি। রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তাহলে তুমি তোমার প্রত্যাশার ঘোড়া রেসের মতো তুমি ওই রেসের মাঠে এগিয়ে চলো। আমি আসি ওই তোমার সাথে। আর সেই অদম্য শ্বাস বুকে বেঁধে পৃথিবীর করে দাঁড় লক্ষ্মীবাই মাটির মেয়ে মাতু নীলহাজারের পথ অনুসরণ করে বুকে তীব্র বদিহীন ছাড়া গুটালিয়ে দুর্গা দুরন্ত করতে গ্রাম বাংলা তোর তারপর ছুটে মারতে পারবে তোমার নকশা ছিল। তারপর তাদের বুকে পা রেখে ওই কথা শিলাতে বুঝে দেবো আজকে তোমাদের ভয়। লাখো কোটি টাকা ইনকাম করছে। ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। নাকি ওই সারা ব্যাংক অফিসার আমার সাথে কোথার খেলাপে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ওর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ গার্ড আছে। ও কি আছে? আপনি কি করতে আছেন? ওটা আমার কোন হাত নেই সেটি। ওপর থেকে পুলিশ আসছে। ওপর থেকে? আরে আমারও বি ওপরওয়ালা আছে। এমএলএ মন্ত্রী সারা সব আমার কথা একেবারে উঠবোস করে। হ্যাঁ, আমি বলছিলাম কি স্যার, এখন চুপচাপ থাকাই ভালো। থানায় বড়বাবু নেই, কিছুটা ঘটে গেলে সব চাপটা আমার ঘাড়ে এসেই পড়বে। ও কি হয়েছে? ময়নার পর লাখো লাখো লোকে ইনকাম করছেন, গাড়ি বাড়ি বাড়াচ্ছেন, বিবির মঞ্জুরতে গয়নাপুর গয়নাপি করছেন। আর শরীরে একটু তাকত হবে, তুই পারবেন না। আরে ঘাবড়াচ্ছেন কেন স্যার, ঘাবড়াচ্ছেন কেন? ওই এমএলএ ছেলে জয়ন্ত আমার বন্ধু আছে। এমএলএ নিজের দোষ আমার আছে। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু অফিসার ভাস্কর বাবু ওই সময় খতম করার জন্য তবে বিহার বন্দুক থেকে অস্ত্র নিয়ে এসেছি। খতম করে দেবে। পুলিশের বাপি কুছ মালুম করতে পারবে না।
জুলুমবাজি চলছে না, চলবে না, उसको दरगाह जो बाबुर बदली चाहिए, उसको दरगाह जो बाबुर बदली चाहिए, एमएलए ছেলে জুলুমবাজি চলছে না, চলবে না। ये क्या है অফিসার বাবু? ওই যে এমএলএ বাবুর ছেলে মাস্টারের বাড়ি গিয়ে কি সব শাস্তি হচ্ছে, তার বন্ধুরা মাস্টার মশাই মেয়েকে নানা রকম অশ্লীল নঙ্গ ভঙ্গি করেছে, তাই স্বদেশ মাস্টারের প্রিয় ছাত্র একটু আলমারি দেখতে মিটি তা মেয়েটাকে কিছু গড়বড় করতেছে, মানে লেফট না না ওসব কিছু না। তো কি হচ্ছে? এই রিপোর্টে লিখে দিন ওই মেয়েটার চরিত্র ঠিক না আছে, ওই এমএলএ ছেলেকে ফসানোর চেষ্টা করেছিল, তাই এমএলএ ছেলে ভুল বুঝে, মানে মানুষের ভুল বুঝে মিছিল, ব্যাস রিপোর্টটা আমি লিখবই স্যার, কিন্তু সে আমি জানি অফিসার, সে আমি জানি। এই নিন ধরেন 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 শালা অফিসার ওয়াসিম পুস্কারে কারি টাকা খাচ্ছে আর কাজের নাম ঘন্টাজি। আপনি চলেছেন স্যারজি? হ্যাঁ, এখানে এখন মিছিল আসবে তো কাতর্কি হবে, অনেক বড় ছোট কথা হবে, আর আপনার সাথে আমাকে দেখলে এই মানুষের ঘুষ আরবি বেড়ে যাবে, তাই কাজের কাজ কিছু হবে না, আর ফালতু ঝেলানোর মতো আমি করতেও চাই না। আপনি এক কাজ করুন, ঠান্ডা মাথায় ওই সারাদের ভাগাবার ব্যবস্থা করুন। জয় রাম, জয় রাম জি কি জয় রাম। সে আর বলতে হবে না স্যারজি, এই টাকা যখন পেয়েছি কাজটা আমাকেই করতে হবে। দেখি মিছিল যে কেবল থানার সামনে দিকে এগিয়ে আসছে, বাকি স্টাফরা করছে নাকি? বলো, আরে বলো, আরে শালা বলো। দেখতে পাচ্ছিস না কুকুরগুলো কেমন ঘেউ ঘেউ করছে? শুনতে পাচ্ছিস না? আরে ও কি করছিস? অনেক দিন ধরে বসে বসে না শরীরটা একেবারে রং ধরে গেছিল, তাই একটু রংটা সাইডে নিচ্ছি। উল্লুক দাদা শুনেছেন স্যার, যারা আমাদের মতন ঘুষ খেয়ে পেট মোটা করে তারা সবাই উল্লুক। আমি কস্তিবার মানে ছোট উল্লুক, আমার ওপরও মানে আপনি বড় উল্লুক। আজ তো দেশটা উল্লুকেই ভরে গেছে স্যার। লাঠি পেটা করে শয়তান করে হাত পা ভেঙে গুঁড়ো করে দিয়ে গিয়েছিলাম স্যার আমি, ভগবান সিং, রাম সিং, কেদারনাথ, বদ্রীনাথ সবাই মিলে গিয়েছিলাম, কিন্তু ওদের আটকাতে পারিনি। কেন পারলে না? বলি কেন পারলে না? সরকার কি তোমাদের মাইনে দিচ্ছে না? স্যার মাইনে দিচ্ছে বলেই তো গিয়েছিলাম, প্যারেড করতে করতে গিয়েছিলাম, বুক ফুলিয়ে বীরের মতন গিয়েছিলাম, কিন্তু একজন আমার পেছন থেকে ঘাড় ধরে বলল লাঠি নিয়ে তেড়ে এসেছে। যখন লরি লরি চোরাই মাল আফিং গানা আপনাদের নাকের ডোয়া দিয়ে পার হচ্ছিল, তখন কোথায় ছিল স্যার আপনার ওই লাঠি আর বন্দুক? দুর্নীতি করতে মেরেছে, জুলুমবাজি চলছে না, চলবে না, চলবে না। ঘুষখো দারোগানে যে বাবুর বদলি চাই, বদলি চাই, ঘুষখো দারোগানে যে বাবুর বদলি চাই, বদলি চাই, এমএলএ ছেলে জুলুমবাজি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এমএলএ ছেলে জুলুমবাজি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। যাবেন না স্যার, একদম যাবেন না, কারণ আপনিই তো বড় বাবুর পেছনে লেগে থানা থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন, তাই এবার আপনাকে ওরা কাছে পেলে না পিটিয়ে কুমড়োর ঘ্যাট বানিয়ে ছেড়ে দেবে স্যার। কি বলে? আমি না স্যার, ওরাই বলা বলি করছিল। আর এই কথা শুনে তুই খৈনি মলতে মলতে এখানে চলে এলি? মাথা খারাপ স্যার, তাই কখনো হয়? আমিও তো খৈনিতে থাপ্পড় মেরে বলে দিয়েছি। কি বলে দিয়েছি? বলেছি বলেছি কুমড়োর ঘাট হলে পুরোটা যেন না শেষ করে আমাকেও যেন একটু দেয় স্যার, আমিও চেটে চেটে খাবো। অপরাধ একটা বিচার চাই, চাচ্ছি বিচার। এই লাঠির বাড়ি মেরে হাত পা ভেঙে চাপকে পিঠে চামড়া তুলে দিয়ে সব কটাকে জেলে ভরে দেবো, তবে আমার নাম অমিনাশ রায়। কিসের যুবক? কেন গ্রাম বাংলার মাটির মেয়েরা দিবালোকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? কেন
কেন আপনাদের আশ্রিত নেতা মন্ত্রী ছেলে আর তার পোষা গুন্ডার দল বেআইনি অস্ত্র হাতে নিয়ে সমাজের বুকে সন্ত্রাস করে যাবে? কেন তার প্রতিবাদ করলে অনেকদিন ওই প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে কোন নদীর পাড়ে কিংবা রেল লাইনের ধারে? তার মানে আপনি কি বলতে চাইছেন? স্কুল কিংবা কলেজ যাওয়ার পথে কোন মেয়ে লাঞ্ছিত হতে দেখে যদি অন্য মেয়ে এসে তার প্রতিবাদ করে, তখন সে এই প্রতিবাদিনীর কণ্ঠরোধ করার জন্য তাকে বিবস্ত্র করে তার উপর পাশবিক অত্যাচার করে তার লাশটা ঝুলে দেয় কোনো গাছের ডালে। আর আপনাদের মতো পুলিশ অফিসাররা তা তদন্ত করে বলে এটা একটা আত্মহত্যা ঘটনা মাত্র। তার কিছু প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ ওই বিলাসপুরের কৃষক অক্ষয় মণ্ডলের মেয়ে কৃষ্ণা ওই অসত্য ভাষণ দিয়ে মূর্খ জনতাকে খেপানো যায়, কিন্তু অবিনাশ রায়কে নয়। আমরা জানি কারণ মানবকে দাবি করে ঘুষ খেয়ে আমরা পা থেকে মাথা চুল পর্যন্ত পুরোটাই বিক্রি হয়ে গেছে। এত জোরে স্পর্ধা এই থানার মধ্যে দাঁড়িয়ে, এই থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনার আশ্রিতদের সাবধান করে দিয়ে গেলাম, কথাটা মনে রাখবে। আর আমিও তোদের জন মিস্টার রায় এই লাঠি বেটা করে হাত পা ফেলে তুম করে ফেলে রেখে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। বন্ধ করো, বন্ধ করে হাসি। হাসি শুনে সূর্যের আয় সারা 15 দিনের কথা মনে পড়ে যাচ্ছে। গ্রাম থেকে ফিরছি, পাহাড় জঙ্গলের পথ, আচমকা শুনতে পেলাম এক দল লড়কি চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও। আমি ছুটে গেলাম জঙ্গলের ভিতর, গিয়ে দেখলাম একদল হয় না আমার প্রিয়তম রমণীকে চেপে ধরে তার দেহের নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি তলের উপর ঝাঁপিয়ে পড়লাম, সামনের একটা কালো পাথর তুলে তুলে ছুঁড়ে মারলাম। 3টে জানোয়ারের মধ্যে তখনই একটা লাশ হয়ে গেল, আর দুটো পালিয়ে গেল। আমি ওই বেহুশ লড়কিটাকে তুলে নিয়ে গিয়ে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু না তার নিঃশ্বাস আর এই পৃথিবীর বুকে পড়ল না। ওই সারা জানোয়ারের দল আমার ভালোবাসার পাপড়িগুলিকে একটি একটি করে ছিঁড়ে নিয়ে গেছে। আর সেদিন থেকে প্যার মোহব্বতের কথা শুনলে আমার মাথাটা গরম হয়ে যায়। তখনই আমি আকাশ ফাটিয়ে চিৎকার করে বলি, আব্বাস ছুটা है, प्यार छूटा है, इस दुनिया में सब कुछ छूटा, दिल कोई छूटा। সূর্য, लेकिन আমার ভালোবাসা আমাকে নিয়ে বাসা বাঁধতে পারিনি। এই সূর্য সারার কোথাও একটুখানি ভালোবাসা পাইনি। একটুখানি ভালোবাসার জন্য আমি যেখানে ছুটে গিয়েছি সেখানে পেয়েছি এক রাশি বেঈমান আর ঘৃণার থুক্কা। আর সেই ঘৃণার বোঝা মাথায় নিয়ে এই সূর্য সারা মানুষ হতে চেয়েছিল, এই ছোটা দুনিয়া, এই বেঈমান দুনিয়া তাকে মানুষ হতে দেয়নি। মানুষ সূর্যের সারা গুন্ডা হয়ে গেছে, হাতে তুলে নিয়েছে চাকু। দরকার হলে সূর্য চাকুটা ছুড়ে দেবে দুশ্মনের কলিজা লক্ষ্য করে। চাকু কেটে যায় দুশ্মনের করে যায়, খুন চড়ে খুন, প্যার কা খুন, মোহব্বত কা খুন। সূর্য তুই কি সব পাগল হয়ে গেছিস? আমাকে চিনতে পারছিস না? আমি লালা উস্তাদ। সব কিছু রেডি আছে তো? একটা কথা মনে রাখিস, সামনে বাধা, ঘরের সামনে পুলিশ। শয়তান চাকু হতে বেরিয়ে পড়েছে, সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। শয়তানের করে যায় খুন ফুটছে, আর গুলোরে আগুন বেরিয়ে আসতে চাইছে। আমি আর ছোটলাল বোমার পেনি গাড়ি নিয়ে পৌঁছে যাবো চৌরাস্তা পরে। বাবলা তোকে পথ দেখে দেবে। আমি পেছনের পাইপ দিয়ে পৌঁছে যাবো অফিসারের কামরায়। তারপর চাকা খুলে হাত লাগিয়ে পৌঁছে যাবো চৌমাথার মোড়ে। আমরা যদি কাজ হাতে করে পৌঁছে যাবো।
অক্সিজেন সিলিন্ডার আছে, আর ওই সিলিন্ডার হাতে নিয়ে মরি যাবে একবারে এভারেস্ট অফিসার ভাস্কর সেন, তুমি আমার সাথে বেমানি করলে, তোমার বিবিকে কোথাকে বিশ্বাস করে আমি চলে আলো। দেখে তুমি আমাকে চিনলেন অফিসার, আমি তো তৈরি হয়ে যাবি পিছে। সমাজ গো সমাজ, প্ল্যানটা এত তাড়াতাড়ি সাকসেস করে দেবেন আমি ভাবতেও পারিনি। আরে জয়ন্ত বাবু, একটু খানার বাহাত কাম আছে। আমি জানেন আমি কত বড় বড় অফিসারকে বাংলায় কিনে পাঞ্জাবে, আমি পাঞ্জাবি কিনে এই বাংলায় বিক্রি করে দিয়েছি। আর এই সব অফিসার সিট একটা চুনো পুঠি আছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ওই অফিসারের অভাব করে যত তাড়াতাড়ি পারে আমরা এই পলাশগঞ্জ ছেড়ে কলকাতায় পাড়ি দেবো। কলকাতায় চলে গেলে এখানকার ব্যবসা কে দেখবে জয়ন্ত বাবু? আরে বাবা, এখানে তো সব ছক পাতায় আছে। তাছাড়া এখানকার লোকজনদের বুঝতে দেওয়া চলবে না ওই বেআইনি ব্যবসাগুলোর মালিক আমরা। এখনো নাম একবারে মন্দ বলেনি জয়ন্ত বাবু। এটাও একটা ট্রিক্সের কাজ। আপনার শয়তানি আর আমার শয়তানি নজর যদি একসাথে মিলে যায়, এই বাংলার বুকে আমার একটা শয়তানের অঙ্গ রাখতে পারে। এক কথায় এক কাম, অমৃত লাল লাল আমর লাল। আমি এবারে 3 নম্বর পর্যন্ত ঘুরে আসি, পরে পরে ফির আপনার সাথে দেখা হবে। জয় রামজি। এখানে বসে আমাদের আর আমরা কলকাতায় বসে ফুর্তি করব। কলকাতার ওই রঙিন জীবনটা যেন আমি হাতছানি দিয়ে যাচ্ছে। আমার সে সফরের নন্দন কারণে একদিন না একদিন ওই মাস্টারের মেয়ে দুর্গাকে নিয়ে তুলব। কিন্তু ভালো নয় জয়ন্ত, হয়তো ভাবলে একদিন না কাঁদতে হয়। আরে পলাশ না যা চিনতে পেরেছিস তাহলে? এতদিন পরেও তুই আমার চেহারাটা বলতে পারিস নি। আরে তুই হচ্ছিস আমার ছেলেবেলাকার বন্ধু, তোকে কি এত সহজে ভোলা যায়? তা এতদিন ছিলিস কোথায়? রং তুলি হাতে নিয়ে ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিলাম। কেন জানিস? শুধুমাত্র একটা ছবির জন্য। এখনো তুই ছবি আঁকিস? ছবি আঁকা আমার জীবনের হবি, কিন্তু এই বর্তমান ভারতবর্ষে হবির কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই? এ তো হাস্যকর জিনিস রে। হাস্যকর নয় রে জয়ন্ত, হাস্যকর নয়, এ বাস্তব সত্য। যে দেশে হাজার হাজার কালোবাজারি চিটফান্ডের মালিক 5 স্টার হোটেলের মধ্যে খুশি জোয়ারে ঘন্টায় ঘন্টায় কোটি কোটি টাকা উড়িয়ে দেয়, অথচ সেই দেশের শতকরা 50 জন মানুষ দুবেলা দুমুঠো খাবারের আশায় 2 টাকা কেজি রেশনের চালের জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। কথাগুলো রাজনীতির মঞ্চে বললে হয়তো হাততালি পেতিস, এখানে নয়। যে দেশে কোনো নীতিই নেই সে দেশে আবার রাজনীতি। এই দেশে রাজনীতি হচ্ছে নেতা মন্ত্রীদের মন গড়া নীতি। পলাশ, এখানে বেচারে মানে নীরবে নিভৃতে কাঁদে। তাই তাই এখানে দোষীরা মুখ ফুলে ঘুরে বেড়ায় আর নির্দোষ জেল ফিরে মরে। সুন্দর গল্প, তুই বলে যা। দেখছিস না টিভি পর্দায় নেতা মন্ত্রীদের নোংরা অসত্য ভাষণের জন্য সিংহ নন্দীগ্রামে আকাশে আজ অশান্তি কালো মেয়ে শালমণি কামদুনি ক্ষোভে ফুসছে পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিং এ আগুন জ্বলছে। মুখরোচক ডায়লগ, কিন্তু আমাকে শুনে তোর কোনো লাভ নেই। তার চেয়ে তুই এক কাজ কর, কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে যা। তুই একদম বদলে গেছিস জয়ন্ত। আগের জয়ন্তকে তোর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো দেখতেই পাচ্ছি। সুতরাং কথা না বাড়িয়ে বল, এতদিন পর তোর এই পলাশগঞ্জ কি করে মনে পড়লো? আরে মাস্টার মশাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম, তার আগেই তোর সাথে দেখা হয়ে গেল। তা বেশ ভালোই করেছিস। রথ দেখা আর কলা বেচা দুটি একসঙ্গে হয়ে যাবে। মানে জয়ন্ত, মানে হচ্ছে ওই মাস্টারের মেয়েটা তো বেশ ভালোই ডাকিয়েছে। বন্ধ হবে না। এসব কথা বলছে তো লজ্জা করছে না? মাস্টার মশাই আমাদের গুরুজন, তার মেয়ে আমাদের বোনের মতো। বোনের হ্যাঁ, আমি জয়ন্ত। জয়ন্তটা চাই পাই। আচ্ছা পাই না, জোর করে আদায় করে
জোরে ছড়িয়ে দেয় মুঠো মুঠো সুখ, আনন্দ, বাড়ি গাড়ি মোবাইল সোসাইটি। যে দেশের মানুষকে আজ হাসপাতালের পরিবর্তে রাস্তায় বিনা চিকিৎসায় কুকুর বেড়ানোর মতো ভাবে পড়তে হয়, ছেলে মেয়েদের মিড ডে মিলের হতে হয়, যে দেশের মেয়েদের স্কুল কিংবা পথ চলতে গেলে ধরতে হয়, সেই দেশের মানুষের গাড়ি বাড়ি পার্টি সোসাইটির স্বপ্ন দেখাটা আমার চোখে অপরাধ। এই ভেজাল বিধি মেরে বাঁচতে গেলে চাই শুধু টাকা। টাকা থাকলে এক হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, আর এক হাতে থাকবে মৃত্যুর সঙ্গে দোস্তি। দোস্তি করা যায় না জয়ন্ত, মৃত্যু চিরন্তন সত্য, মৃত্যুর একদিন আসবে, সেদিন কোটি কোটি টাকার বিনিময়ে তাকে ঠেকানো যাবে না। ফিরে আয় জয়ন্ত, তুই ওই ভোগ বিলাসের স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবের কঠিন মাটিতে নেমে আয়। তোর এই কাব্যের গল্প বন্ধ কর, আমি আমার পথ থেকে এক পাও সরে আসবো না। কাব্য কবিতার গল্প নয় রে জয়ন্ত, এখনো অনেক সময় আছে। তুই ওই চোখ ধারানো রবির কাজকে করিডোর মনে না করে আমার হাত ধরে মাটির পৃথিবীতে নেমে আয়, আমি তোকে আলোর ঠিকানায় ঠিক পৌঁছে দেব। এই নে আমার ঠিকানা। আলোর ঠিকানা। সামান্য এক রং তুলিওয়ালা ভিখারি পলাশ সামন্ত। তোর হয়তো জানা নেই বর্তমানে জয়ন্ত লাহিড়ীর সম্পত্তির হিসাব করতে তোর মতো 100টা রং তুলিওয়ালার 100টা দিন সময় লেগে যাবে। জয়ন্ত লাহিড়ীকে তার লক্ষ্য থেকে আগেও সরাতে কেউ পারেনি, আর আজও পারবে না। আছে আছে টাকা, ঠিকই বলছি। তুই আমাদের হাতে সূর্যকে তুলে দিয়েছিস, আর আমরা তোর হাতে তুলে দিয়েছি টাকা। আমার মন বলছে টাকা দিয়ে আমরা সূর্যকে খারাপ কাজ করাতে চাইছেন, কিন্তু আমি তা হতে যাব না। আমার সূর্যকে আমি বিলিয়ে নিয়ে যাব, আমার সূর্যকে বিলিয়ে নিয়ে। শালা বেশি প্যান প্যান করিস না, ভাই আছে। আমি আমার বেটাকে না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না। শোন শোন, মাথাটা গরম করিস না, তোর সূর্যকে পেয়ে যাবি, তবে 2-4 দিন পর। না, আমি বুঝে গেছি আপনারা টাকার জন্য বাবা মার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে তাদের হাতে ধরিয়ে দেন বন্ধু, আর তাদের মুখে জ্বালিয়ে দিলেন রক্তের লেখা। কিন্তু না, আমি বেঁচে থাকতে তো আপনি পারবেন না। জয়ন্ত লাহিড়ী কোথায় যা বলে কাজেও তা করিয়ে দেখায়। তাই আমার শেষ কথাটা শুনে রাখ, তোর সূর্য যখন ফাঁদে পা দিয়েছে তখন লাগবে। বেশি চেঁচামেচি করলে সূর্যকে নয়, আমি তার বস্তা বন্দি সূর্য আমার বেটা, এ আমি কোথায় এলাম, কি শুনলাম? ওগো ঈশ্বর, তুমি আমার জীবন নিয়ে সূর্যের জীবন বিলিয়ে দাও, সূর্যের জীবন বিলিয়ে দাও। কান্দবে না বউ, কান্দবে না, একদম কান্দবে না। সূর্যকে কেউ কখনো গ্রাস করতে পারে না। তুমি? হ্যাঁ গো হ্যাঁ, অশুভ কারণে ক্ষণিকের জন্য সূর্যকে আড়াল করে দিতে পারে, কিন্তু কিন্তু কখনো গ্রাস করতে পারে না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আমি যে দিনের পর দিন আমার বুকের মাঝে আটকে রেখে তাকে তিল তিল করে বড় করে তুলেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি,
আমার কোকিলের ছানা ঠিক 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 তোমার কাছে এসে তোমার এই নিজের হাতে ওই তোমার চোখের জল মুছিয়ে দিবে গো, নিজের হাতে মুছিয়ে দিবে। তুমি তুমি তোমার ছেলের জন্য অনেকক্ষণ ধরে এখানে কান্নাকাটি করতো, তোমার নিশ্চয়ই বুঝতে পেয়ে গেছে। এসো এসো, বসো বসো। এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এই, বসো বসো বসো। এই তোমাকে খাবার নিয়ে এসেছি গো। খাবার আমার খিদে নেই পাগলা বাবা, খিদে নেই। হ্যাঁ গো পাগলা বাবা, আমার খিদে নেই। আমার পাতে না খেলে তাকে ঠিক মতো খাওয়া হয় না। সে নিজের হাতে খাবে তো পাগলা বাবা, নিজের হাতে খাবে তো। আরে গো খাবে, সূর্য না খেলে এই এই পৃথিবীর বুকে আলো দিবে কে? আর সূর্য আলো দিতে ভুলে গেলে ওই গ্রহ, তারা, ওই নক্ষত্র, ওরা ওরা যে সব এই পাগলের মতো ছুটাছুটি করবে গো, ছুটাছুটি করবে। আর তখনই তো পৃথিবীর বুকে নেমে আসবে কি জানো? মহাপ্রলয়, মহাপ্রলয় নেমে আসবে। হ্যাঁ গো হ্যাঁ, মহাপ্রলয়। আর সেই প্রলয় আবার নেই ওদের স্বার্থে রাজপ্রাসাদে, যেখানে ওরা মেহনতি মানুষের কান্না নাম রক্তের ইন্দ্রিয়তে ফেলে তুলেছে, সেখানে সেখানে বাইরের রঙ্গ নাচ চলে। পাগলা বাবা, হাজার রকমের খাবার মেনুর ছড়াছড়ি, যে খাবার তোমার মতো আমার মতো গরিব মানুষেরা কখনো চোখে দেখেনি গো, কখনো চোখে দেখেনি। তাই আমরা কি করি জানো? আমরা কি করি, ওই খিদের জ্বালায় একখানা পোড়া রুটিকে নিয়ে আমরা টানাটানি করি গো, টানাটানি করি। আর সেই পোড়া রুটির বিড়ি গো, ওরা তো আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না গো, শান্তিতে থাকতে দিচ্ছে না। সেই জন্য তার মাঝে মাঝে মনে হয় আমি আমি বেশি গানের গোলায় ওই ওই ঝরে পড়ি অন্যায়ের বিরুদ্ধে। আবার কখনো কখনো মনে হয় দুরন্ত এত বোমা হয়ে ফেটে পড়ি ওই অন্যায়ের সমাজের বিরুদ্ধে। আবার কখনো কখনো কি মনে হয় জানো, কখনো কখনো মনে হয় ভয়ঙ্কর সুদর্শন হাতে অশুভ শক্তির বিরুদ্ধে চিৎকার করে বলি 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 সদা সদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমা ধর্মস্য তদত্মানং সুধর্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যাবে না যাবে না যাবে না, অত সহজে কিছুতেই আমাকে হারানো যাবে না, বুঝতে পারছো তো? সে আমি জানি। ও বাবা, স্বীকার করছে তাহলে? অস্বীকার কি করে করি বলো? প্রথম দেখাতেই তো আমি মনটা হারিয়ে বসে আছি। তন্ময়দা, সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি, তাই? তিন সত্যি। কারণ আমি তোমাকে সাজিয়েছি সেই রূপে, যার পরনে লাল পাড় শাড়ি, কপালে প্রভাত সূর্যের মতো লাল টকটকে সিঁদুরের টিপ, সিঁড়িতে নারীর একান্ত কাম্য, স্বামীর দেওয়া এক চিলতে সিঁদুর, যে ঘুমটা টেনে আমার পাশে বসে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাপরে বাবা, দাঁড়াও তো এদিকে দেখি। তোমার কথার মধ্যে কোথায় যেন কাব্য কবিতার গন্ধ পাচ্ছিল না? যে শুধু কাব্য কবিতার গন্ধ পাচ্ছ, মনের ভাষা বুঝতে পারছো না? বুঝতে পারিনি বললে ভুল হবে। তবে 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 ভাবছি ভাবছি তোমার দেওয়া ভালোবাসা আমার নেওয়ার ক্ষমতা আছে তো জয়ন্তীদা? আছে মানে 100 বার আছে, 1000 বার আছে, ওসব নিয়ে তুমি টেনশন করো না। জয়ন্তীদা, টেনশন করবো না মানে 100 বার করবো, 1000 বার করবো, আগে দুর্গাকে এই বাড়িতে আসতে দে। তাই তো বলি, আমার গুণবতী বান্ধবীটি গেল কোথায়? আরে ডুবে ডুবে জল খেলে
শিবের বাবা ধরতে পারবে না, বুঝেছো? হ্যাঁ না মানে পূজা আরে প্রেম সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলে, পূজা আরে প্রেম করতে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? এই পূজা পারমিশন তবে রে বলে কিন্তু আমি সবাইকে বলে দেবো। একদম বলবি না বলে দিচ্ছি। বলবে তো, 100 বার বলবো, 1000 বার বলবো। আরে কি বলবি? দাদা দুর্গা দুর্গা আমার বান্ধবীর সাথে ছুটে ছুটে প্রেম করছে আর বলছে পূজা। হ্যাঁ দাদা, এত টেনশন করার কোনো দরকার নেই, তোমাদের কোনো দরকার নেই। তোমাদের কেস আদালতে উঠলে আমি কিন্তু প্রধান সাক্ষী হয়ে জিতিয়ে দেবো আর বলবো তোলো ছিন্ন বিনা। এসো এসো সবাই মিলে ধরো, তোলো ছিন্ন বিনা বধূ অন্তরে ভরে নাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা বধূ অন্তরে ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগাম দিনের আলো চোখে মুখে নাও, আধার বুঝিয়ে বলো বলো অভিমান। তোলো ছিন্ন বিনা অন্তরে ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা, তোলো ছিন্ন এবার এবার তুমি ঘুমোতে যাও। আজ আমি ঘুমবো না, আজ আমি ঘুমবো না, আজ আমি সারা রাত জেগে পাহারা দেবো। সকাল থেকে আমার এই ডান চোখটা নাচছে, ধরতি! এই মনকে আমি কিছুতেই স্থির রাখতে পারছি না। না না আমি যাই, আমি যাই, আমি ঠাকুর ঘরে যাই, ওই রাধা মাধবের চরণে নিজের ধরতি! ঠাকুরটাকে বন্ধ রাখতে যাই। সে ছাড়া আমার মনের কথা কে বুঝবে? ধরতি! সে ছাড়া কে বুঝবে আমার মনের এই বোমা কান্না? আমার মনের এই বোমা। ধরিত্রী, ধরিত্রী, এটাই এটাই মায়ের মন। 30 বছর আগে হারানো সেই স্মৃতিকে আঁকড়ে ধরে জীবনের সঙ্গে অহরহ যুদ্ধ করে নতুন করে বাঁচার সংকল্প। আরে পিতৃহৃদয় হাহাকার করে কাঁদল, তা প্রকাশ পায় না জীবন যন্ত্রণার অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্য। নিজের যন্ত্রণাকে লুকিয়ে রেখে সকলকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কি বা করার আছে? কে কে ওখানে? কি এলো? কথা বলছে না কেন? দাঁড়াও, দাঁড়াও বলছি। এক পায়ে গেলে তাহলে কে? কে তুমি? কি চাও? ভাস্কর বাবু, আপনি আমার কোথার খেলাপি করে ট্রাক দুটো ছড়লেন না। আপনি বহুত বড় দেশভক্ত আছেন, इसके लिए আপনার জন্য নাম পাঠালাম। এখন মত আপনার সামনে। কে কে তুমি? কি চাও? না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি শয়তানটা ছুটছে, পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটছে। আমার দিলে খুনের বেওয়াসা সিরাই সিরাই ফুল ধাক্কা খেয়ে নফরত ছাপিয়ে পড়তে চাইছে। আমার শাখা সিঁদুর আলতা কেড়ে নেবার আগে তোমার হাতের ওই ছুরিটা তুমি আমার বুকে বসিয়ে দাও। না, যত রক্ত পেলে তোমার পিপাসা মিটবে আমি আমি দেবো সেই রক্ত। নাও নাও দাও, ওই ছুরিটা এই মায়ের বুকে বসিয়ে দাও। মা, মা, আমার সমস্ত শরীরটা টলছে কেন?
নিঃশ্বাস নিতে আমার অসুবিধা হচ্ছে। আকাশ পাতাল সব তোলপাড় হয়ে যাচ্ছে, জঙ্গলের জানোয়ারগুলো পালাচ্ছে, জাবানলের ভয়ঙ্কর উত্তাপে শাল সেগুন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না না, আমি পালাই, আমি পালাই, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। তুই কি তোরা পাগল হয়ে গেছিস? এই তুই চাকু চালানোর হিম্মত, দুশ্মন তোর সামনে এখনো চিন্তা আছে? শান্ত হ। আজা আসে জলদি পালিয়ে যান আপনারা। সূর্য, ঠিক হয় আমি যাচ্ছি, কিন্তু কাজটা তুই মোটেই ভালো করলি না। যা, এই পৃথিবীর বুকে তুই আর জিন্দা থাকতে পারবি না, কথাটা তুই শালা ইয়াদ রাখিস। আরে দাদা, সূর্য, কে সূর্য, কে আয় বাবা, মায়ের বুকে আয়। কে তুমি? সেই আলতা পরা পা, কপালে লাল টকটকে সিঁদুরের টিপ। কে কে তুমি? কথা বলো, কথা বলো। তাহলে তুমি 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 কি? মাগো, কেন কেন আমার এমন হলো? কে উনি? উনার সঙ্গে আমার কি সম্পর্ক? তুই কি বোকা রে? ওনার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। কি বলছো তুমি? উনি উনি আমার কেউ নয়। না, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। ওনার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তাহলে তাহলে কেন আমার মনে হলো সেই চোখ, সেই মুখ, সেই স্পর্শ যেন কতদিনের চেনা? কি বললি তুই? তোর কতদিনের চেনা? তুই একটা চারই সন্তান। না, এ কথা তুমি বলো না, আমি সহ্য করতে পারি না। তুই একটা মস্তান, মস্তান, গুন্ডা, তুই সমাজের কলঙ্ক। না না, এ কথা তুমি বলো না। আমার কি দোষ ছিল? আমিও তো ভালো হতে চেয়েছিলাম। আমি তো সকলের সঙ্গে মিলে মিশে সকলকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সমাজের কিছু স্বার্থ বিরোধী মানুষের জন্য আজ আমি গুন্ডা হয়ে গেলাম। তুই একটা চারই সন্তান, তুই লাওয়ারিস, তুই বেজন্মা। চুপ চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। মা, মা গো, কোথায় কোথায় তুমি মা? তুমি একটিবার, শুধু শুধু একটিবার আমার সামনে এসে আমার পিতৃ পরিচয়টুকু দিয়ে যাও মা। আমি আর তোমার কাছে কিছুই চাইবো না। ও মা, তুমি তুমি কি আমার কাছে আসবে না মা? মা, মা, মা। কেউ
বাবু খেলা মজার মজার খেলা আর নাই দেখবেন বাবু নাচ মজার মজার নাচ আর তার সাথে নাই দেখো ক্যাটরিনার বিজলি আছে কাজলের ঝিল্লিক আছে মাধুরীর হাসি আছে আসুন বাবু আসুন এই বিজলি রানীর নাচ দেখে যায় গান শুনে যায় মজার মজার গান বলি চিৎকার কেন করছিস বলি চিৎকার কে করতে হবে আসুন বাবু আসুন চুপ একদম চুপ কেন হবে না সাহেব আমি তো চুরি করিনি আর পকেটও মারিনি শব্দ দূষণ করেছো বাবধন এখানে শব্দ দূষিত হচ্ছে কি বলছে সাহেব ঠিকই বলছি সব দিকে ভেবে চিন্তেই বলছি আর বেশি ফড়ফড় করলে না সোজা ভরে দেবো জেলের খাঁচায় জেলের খাঁচায় কেন হাবিলদার সাহেব তোমার মনের খাঁচাটা কি বন্ধ হয়ে গেছে হায় রাম! হাবিলদার সাহেব ও হাবিলদার সাহেব আমি নাচবো আমি গাইবো কি হলো গো হাবিলদার সাহেব আমি ধরবো দাদু তুমি কি হাদু রাখনি আমার কোনায় খবর লালু দেখছো লালু বুঝবে না তো রসের কদর আমি রসগোল্লা রসে তৈ তম্বুর আমি নই শুকনো গাজা আমি নই মতিচুর আমি বলি সবাই সাবধান আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা আমি কলকাতার রসগোল্লা তোর নাচে গানে না আমি একদম গরম হয়ে গেছি তাই নাকি গো হাবিলদার সাহেব হ্যাঁ, খুব গরম হয়ে গেছি এখন ছাড় ছাড় কি ছাড়বো গো হাবিলদার সাহেব কমিশন ছাড় বুঝলি কলির রাধা কমিশন ছাড় তাই নাকি একবার যখন জড়িয়ে ধরেছি তখন কি করে ছাড়বো গো তুমি যে আমার স্বামী না গো এই এই ছাড় 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 বলছি ছাড় আমি ভোলা হাবিলদা আমাকে তোর ভয় করছে না এখন ছাড়ো তো রাই কিশোরী রাস্তার লোক যে দেখে ফেলছে আরে একবার আদৌ আচ্ছা মন্টু শোনা সালা বুদ্ধ খাইকা সালা মেয়ে মানুষ দেখলে সালা পাগলা বনে যায় একবারে পাগলা সালা সব পুরুষ জাতগুলোকে সালা চেনা দেয় আরে বাস আরে এ বাবুজি তো নয়া মানুষ মনে হচ্ছে আরে বাবুজি আমার নাম বিজলি আছে বিজলি তবে হাতে বাজারে বিজলি না আছে বাবুজি এই বস্তি वाली বিজলি আছে যা শালা বোবা নাকি বলে আরে বাবুজি বলি আজকে কি সকাল বেলায় তোর মা তোকে গরম ভাত দিতে ভুলে গেছে মায়ের কথা বলবি না মায়ের নাম মুখে আনবি না নাহলে আমি তোকে আমি আমি না 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 জেনে তোকে সরে যা আমার সামনে থেকে এই মেয়ে কি সব বিদ্রুপ আমার মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে বাবুজি আর সেই জ্বালা উপশম করতে আমি মদ খাই মাতাল হয়ে ভয়ঙ্কর পৃথিবীটাকে রাহুর মতো আমি গ্রাস করতে চাই বাবুজি তুই কি বলছিস বাবুজি এই সালা বাবু আমি নই বাবু আমি হতেও চাই না আমার গায়ে এই সভ্য বাবুরা অসভ্যের লেভেল সেটে দিয়েছে বাবুজি আমি একটা দণ্ডব জানোয়ার ভয়ঙ্কর আদিয়োগী যার তেজে আজকের সমাজ ব্যবস্থা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আমি আমি জানি না কি তোর মনে যন্ত্রণা কিসে তোর দুঃখ আমি বুঝতে পারি না তুই সুস্থ
আছিস, না ওই পাগলা বাবুর মতো তুই সত্যি সত্যিটা পাগলা আছিস? পাগলা? হ্যাঁ, আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। আমি সালা নিজের মনকে কিছুতেই শান্ত রাখতে পারছি না। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, সর্বাঙ্গে যেন অজস্র পোকা কিলবিল করছে। বুকের ভেতর লুকিয়ে থাকা দানবটাকে আমি গলা টিপে হত্যা করতে চাই। মনের বন্ধ দরজাটাকে আমি লাথি মেরে ভেঙে দিতে চাই, নাহলে আমি সালা তার সঙ্গে পারছি না, কিছুতেই না। আজকে দিনটাই বরবাদ করে দিল সালাকে। এক আদমি সালা পুলিশ বাবু আর দুসরি বাবু এ আমাকে ভাবিয়ে তুলল। তবে হ্যাঁ, আমিও বিজলি আছি এই বস্তিকা রানী। যেমন করে হোক সালাকে খুঁজে বার করব, আর তার সঙ্গে খুঁজে বার করব ওর মনের যন্ত্রণা। কারণ সালা প্রথম দেখাতেই না ওর আমার মনটা চুরি করে নিয়েছে। চুরা লিয়া जो तूने সখী তুই তা হঠাৎ কি মনে করে এখানে? আর মন গেল এমনি চলে এলাম। তাই এতক্ষণ তুই ছিলি কোথায়? আর বলিস ডেকে না। ডেকে তোর সারা পাচ্ছি না যে। আরে বাবা আর বলিস না, পাড়া কলে জল আনতে গেছিলাম। তা বলুন ম্যাডাম, আপনার খবর কি? ওই শ্যামের বাঁশি বাজছে তো? আরে আমার শ্যামের বাঁশি বাজার আগে তোর শ্যামের বাঁশি বেজে গেছে। কি যে বলিস না। এই এই তুই পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? আমি এত কষ্ট করে ছুটতে ছুটতে তোর জন্য একটা সুখবর নিয়ে এলাম, আর তুই কিনা পালাচ্ছিস। বাবা সুখবর? হ্যাঁ। তা আবার আমার জন্য? হ্যাঁ, তাহলে তোর জন্য। বলুন ম্যাডাম, তাড়াতাড়ি বলে ফেলুন সেই সুখবরটা কি। বলবো? হ্যাঁ বল বল বল। তা টাকা ঘুষ লাগবে। তাড়াতাড়ি বল তো। আরে বলবো? বল। টাকা লাগবে? নেই, বল। বলবো? তাহলে বলে ফেলি, আমার সখীর আর তোর সইছে না। বলে ফেলি সীমান শ্রীযুক্ত তন্ময় সেন হ্যাঁ। থানার বড় বাবু হয়ে আমাদের থানাতে জয়েন করছে। কি বললি? হ্যাঁ, আর মা বলেছে আর একটুকু দেরি করবে না, সময় পেলে সীমান তন্ময় সেনকে একেবারে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। কি বলছিস পূজা? এই দুর্গা, তুই কাঁদছিস? কাঁদছিস কেন রে? না রে পাগলি না। আর বাবা এই তো আমার আনন্দের চোখে জলে। আসলে কি বলতো, এতদিন না আমার জন্য এত বড় সুখবর কেউ কোনোদিন আনতে পারেনি। আসলে কি বলতো, আমি না ভাবছি এত সুখ কি আমার কপালে সইবে রে? সইবে। আসলে কি বলতো, আমি না এই বেরাহীন বাগানের ফুল, যে কোনো সময় গরু ছাগলের কামড় দেওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, তোর এত ভয় কিসে? তোর এই সখী থাকতে তোর কোনো ভয়ের কারণ নেই। আমার দাদাকে বলে শক্ত ইটে বেড়া বানিয়ে দেব। পাগলি একটা, তোকে নিয়ে পারা যায় না। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। চলে কি হলো? রায় বাঘিনী ননদিনী
রায়বাগানে নন্দন দেবে। তবে এবার কিন্তু বিয়ে হয়ে গেলে আমি কিন্তু বৌদি বলতে পারবো না। তাহলে আগে যেমন ছিলি তেমনি আমার সখী দুর্গা। সত্যি পাগলি মেয়ে একটা। এই এই কতদিন তাকে দেখিনি, তাতেই মনে হচ্ছে যেন কত যুগ তাকে দেখিনি। তার ছবি আমার বুকে, তার কথা আমার মনে, আর তার গোপন প্রেমের অভিসার আমার অন্তরে। কতদিন চোখের চলে ঠাকুরকে দেখেছি, আজ এতদিন পর ঠাকুর আবার আমার মুখ থেকে চেয়ে তাকিয়েছে। আমার কথা ঠাকুর শুনেছে, আমার কথা ঠাকুর শুনেছে। জয় মা, জয় মা। বাবু বাড়িতে আছেন? কে? না, বাড়িতে নেই, কিন্তু যাকে খুঁজছেন আমি তার মেয়ে। বলুন। ওনাকে ডেকে দিন তাহলে। ডেকে ডাকতে হবে না, আমি নিজে এসেছি। বলুন কিসের প্রয়োজন? শুনুন, আমরা আপনাদের সাথে ঝগড়া করতেও আসিনি, আবার ফুলের মালা নিয়ে বরণ করতেও আসিনি। শুনুন অফিসার, ওই ফুলের মালাটা না আপনাদের হাতে শোভা পায়ও না। আপনারা কিন্তু প্রথম থেকেই আমাদের অপমান করে যাচ্ছেন। সম্মান জোর করে আদায় করা যায় না হাবিলদার সাহেব। সম্মান আপনা আপনি আছে, আর সেই রাস্তা যাদের জানা নেই, অসম্মান তাদেরই তো প্রাপ্য। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি, থানাটাকে মিথ্যার আড্ডাখানা আর ঘুষের আড়ত তৈরি করে রেখেছেন। সাধারণ মানুষ বিচার চাইতে গেলে পায় অবিচারের লাঠি। মেয়েরা ধর্ষিতা হয়ে খুন হলে সেটা আপনাদের চোখে হয় আত্মহত্যার মাপকাঠি। টাকার লোভে অপরাধ জগতের অপরাধীদের দোষ থাকবে, আপনারা সৎ অসহায় নির্দোষ মানুষের রক্তে রাঙিয়ে দেন বাংলার মাটিকে। এবারও আপনারও মাথাটা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে, তবেই বুঝবেন এই পথে গেল মাস্টারি করা। সেদিন কিন্তু আপনার শরীরে পুলিশের পোশাকটা থাকবে না দারোগা বাবু। থাকবে কি থাকবে না সেটা এখনই বুঝিয়ে দিচ্ছি। অফিসার! হাতটা নামিয়ে নিন মিস্টার রায়। বলে তুমি কল্লা সাহেবের নাচ জামাই হে আমার দেবতা বাপুকে মেজো বাবুকে। চুপ! বলুন কোন অধিকারে আপনি মাস্টার মশাই গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? তার কোন ফয়ত তোমাকে দেব না। দিতে হবে, কারণ পুলিশের পোশাক পরেছেন বলে যা খুশি তাই করতে পারেন না, আর সেই অধিকারও আপনাকে দেওয়া হয়নি। এসব কথা বলা তুমি কে? সেটা পরে জানতে পারবেন। তার আগে বলুন, একজন শিক্ষককে চড় মারতে যাওয়ার প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় আমি এখন আপনাকে সেইটাই শিখিয়ে দিচ্ছি। ক্ষমা চান, মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চান বলছি। ক্ষমা চান। সরি, কি বললেন? আই এম সরি। জোরে বলুন। আই এম সরি। অপমান, আমাকে অপমান, এই অপমানের জন্য তোকে তোর বুকে রক্ত দিয়ে শোধ করতে হবে রে জানোয়ার। তুই আমাকে চিনিস না, আমি তোর 1.5 ফুট হাতটাকে হাফ ফুট করে দেব, তবে আমার নাম অবিনাশ রায়। কথা মনে রাখি। আই ভোলা, চল। ভালো আছেন মাস্টার মশাই? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মানুষের কল্যাণে তোমাদের হাত যেন এইভাবে উদ্যত থাকে। আপনাদের আশীর্বাদে আর ঊর্ধ্বতন পুলিশ অফিসের প্রচেষ্টায় আমি এই থানার বড়বাবু এসেছি মাস্টার মশাই। বাহ 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 বাহ। আর আমি গোপন সূত্রে খবর পেয়েছি এই পলাশগঞ্জ থানার মধ্যে ওরা একটা বাস্তু ঘুঘুর বাসা তৈরি করেছে। আমি ওদের ওই বাস্তু ঘুঘুর বাসা ভেঙে চুরমার করে দেবো। যদি পারেন তাহলে আপনার নামে পোস্টাল টাঙিয়ে থানা দুর্নীতি দেওয়ারে দেওয়ারে সেই পোস্টাল ছেড়ে দিয়ে বলবো, চোর সরকারি কর্মচারীরা সাবধান, পুলিশ অফিসাররা সাবধান, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী কালোবাজারে সাবধান। প্রতিবাদ মরেনি, প্রতিবাদ বেঁচে আছে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তন্ময়, এ হচ্ছে আমাদের সেই পলাশ মাস্টারমশাই, যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি, মাস্টারমশাই টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দেয়নি। তাই তো উনি প্রথম দেখাতেই যে কথা বললেন
সেই কথা আজ পর্যন্ত কারো মুখে শুনতে পাইনি। কি করে মাস্টারমশাই। শুনবেন তন্ময়দা, কি করে শুনবেন? আজকালকার যুগের মানুষরা তো শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। স্বার্থের জন্য এরা রাজনীতি করে, স্বার্থের জন্য নেতা মন্ত্রী সেজে নিজেদের অর্থ সম্পত্তিকে লক্ষ থেকে হাজার, হাজার থেকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে তোলে। অথচ এই দেশে রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন। বিনয় বাদল দীনেশের ধন্য এই বাংলার মাটিতে আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলে না। পলাশ, মাস্টার মশাই, আপনি ছোটবেলা থেকে আমাদের চেতনার বুকে প্রতিবাদের মন্ত্র জ্বালিয়ে দিয়েছিলেন। তাই তো আমরা সস্তা রাজনীতির পাপড় ভাজা খেয়ে নিজেদের বিলিয়ে দিইনি মাস্টার মশাই। পলাশ, তুমি অনেক দিন পরে গ্রামে ফিরে এসেছো বাবা। এখন তোমরা সবাই বসে গল্প করো, আমি তোমাদের জন্য ওই ময়রার দোকান থেকে কিছু মিষ্টির ব্যবস্থা করে নিয়ে আসি। না মাস্টার মশাই, আমরা থাকতে আপনি কেন যাবেন? তাই কি হয় বাবা, তাই কি হয়? তুমি এতদিন পরে গ্রামে ফিরে এসেছো। তাছাড়া তন্ময় এই থানার বড়বাবু হয়ে এসেছে। এখন যে এলাকার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে, আজ আমার কি আনন্দের দিন মশাই। এই আনন্দের দিনে তোমাদেরকে একটু মিষ্টি মুখ করাবো না, তা কি কখনো হয় বাবা? তাই তোমরা বসে সবাই গল্প করো, আমি যাব আর আসবো। আমি এবার গ্রামটা ঘুরে আসি রে। কিন্তু বাবা যে বললো। আরে আমি যাব আর আসবো। আচ্ছা ঠিক আছে। কতদিন গ্রামটাকে দেখিনি, তার প্রায় 7-8 বছর আছে। তাই আমরা গ্রামটা ঘুরে আসি, তারপর একসঙ্গে সবাই মিলে বোধহয় মিষ্টি খাবো আর তন্ময় বাবুর সঙ্গে আলাপ করবো। চলি দিদি ভাই, চলি তন্ময় বাবু। নমস্কার। নমস্কার। আবার আসবেন কিন্তু। পলাশদা তো আকার ইঙ্গিতে সুযোগ করে দিয়ে গেল। কিসের সুযোগ? তোমার আমার কথার বিনিময়ের সুযোগ। এই শোনো, তোমার সঙ্গে না আমি কোনো কথা বলতে চাই না। আজ 3 দিন হলো চাকরি পেয়েছে আর উনি আজকে জানাতে এসেছেন। কথাটা একবার জানানোর প্রয়োজন বোধ মনে করেনি। ভুল হয়ে গেছে দেবী, এবারের মতো ক্ষমা করো। এবার অন্তত কিছু একটা বলো। বলে কি লাভ? আমি তোমার কে? আমি তো তোমার কেউ নয়, কিন্তু তুমি আমার সব কিছু। তুমি আমার সারা জীবনের সাথে। তুমি আমার জীবন সাথী। তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সুযোশনা। তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী। তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সুযোশনা। তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে। তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে সাধে মেটে না। তুমি আমার জীবন সাথী। তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সুযোশনা। তুমি যে চাঁদের হাসি। তুমি যে চাঁদের হাসি। তুমি যে চাঁদের কোথায় গেলি রে বেটা? আজ 3 দিন হয়ে গেল, একটা বারের জন্য ঘরে এলি না। এই বুড়ো বাপটার কথা কি তোর মনে পড়ে না? আমি তোকে জন্ম দিইনি,
আমার করুণা তোকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু তবু তোকে আমরা বাবা মার আদর থেকে কোনোদিন বঞ্চিত করিনি। তবে তবে কেন তোর বাপ হতে পারলাম না? কেন কেন কেন? বাবা, বেটা সূর্য, বেটা তুই ঠিক আছিস তো? বেটা তোর তোর কিছু হয়নি তো? তুই কিছু না বলে কোথায় চলে গেছিলি বাবা? আজ 3 দিন হয়ে গেল তোকে না দেখে আমি পাগল হয়ে গেছিলি বাবা, পাগল হয়ে গেছি। তুই বল বাবা বল, চুপ করে গেলি কেন বল? আমি কে? তুই আমার বেটা রে, আমার বেটা। না 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 না, কখনো না বেটা। তাহলে তাহলে আজ যাকে দেখলাম সে কে? কাকে দেখেছিস? যে আমাকে স্বপ্নে দেখা দেয়, আমার অজান্তে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আমি যখন চিৎকার করে এই সমাজ ব্যবস্থার মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করি, তখন সে মমতার আঁচল নিয়ে আমাকে নিস্তেজ করে দেয়। ও আমার কে? কেন ওকে দেখলে সূর্যের ভয়ঙ্কর তেজ নিস্তেজ হয়ে যায়? বেওয়ারিশ করে ডাকাতের বুকে ইনসানের ঝড় বয়ে যায়। কেন কেন কেন? বেটা সূর্য, আজ তোর কি হলো রে? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি বাবা। বলো বলো বাবা বলো, আমার মাথায় হাত দিয়ে বলো আমি কে? তুমি আমাকে কোথায় পেয়েছিলে? আজ আমি সব বলবো। আজ চ চ এখানে বস। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্রের ধারে আমাদের একটা ছোট কুড়ে ঘর ছিল। সেখানে আমি আর করুণা থাকতাম। আমাদের কোনো সন্তান ছিল না। করুণা বাবুদের বাড়ি 5-4 মাস খাটতো, আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন দুপুরে দীঘার সমুদ্রের সর্বসাধারণের জন্য একটি জরুরি ঘোষণা। সমুদ্রের জল থেকে সকলে তাড়াতাড়ি পাড়ে চলে যান। সমুদ্র উত্তাল হয়ে বিশাল ঢেউ সমুদ্রের পাড়ে আছড়ে পড়বে। ক্ষণিকের মধ্যেই সবকিছু উলট পালট হয়ে গেল। অনেক মা হারালো সন্তান, অনেক সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের বসত বাড়িটা। মনের দুঃখে কাঁদতে লাগলাম। হঠাৎ হঠাৎ একটা ঝাউঝোপের আড়ালে একটা অচৈতন্য ছোট্ট শিশু দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি তাকে দৌড়ে গিয়ে কোলে তুলে নিলাম। তারপর তার মুখে চোখে জলে ছাপটা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর চিৎকার করে বললাম, এটা কাদের ছেলে? এটা কাদের ছেলে? তারপর তোর মা আমার মুখটা চেপে ধরে বলল, না না, ছেলে কারণ নয়, এই ছেলে আমি কাউকে দেব না, ভগবান আমার বানিয়েছে, আমার। আর তুমি চিৎকার বন্ধ করে দিলে বাবা? তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা, কারণ সেই দিন সন্তানহীন মায়ের বুকের ভেতর থেকে আমি যে হার মেনেছি বাবা। ও, আমি তাহলে সেই ছোট্ট শিশু
মানুষ করলাম, বড় করলাম, স্কুলে ভর্তিও করলাম। তারপর আমারও কিছু কথা মনে আছে। স্কুলের ছেলে মেয়ে আমার পরিচয় জানতে চেয়ে ব্যঙ্গ করতো, বিদ্রুপ করে বলতো, নাম গোত্র পরিচয়হীন বেজন্মা চারই সন্তান। আর সেই দুঃখে তুই স্কুল ছেড়ে দিলি, আমাদের উপর রাগে ক্ষোভে আমাদের উপর খারাপ ব্যবহার করতে লাগলি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে এক অজানা জ্বরে তোর মা আমাদের ছেড়ে চলে গেল। আর তুমি আমাকে ব্যঙ্গ বিদ্রুপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিহারে নিয়ে চলে গেলে বাবা। সেখানেও তোকে মানুষের মতো মানুষ করতে না পেরে তোর ইচ্ছাতেই আবার ফিরে এলাম। এর বেশি আমার কাছে আর কিছু জানতে চাও না। তোর এই হতভাগ্য বালক পিতার এর থেকে বেশি কিছুই জানো রে বাবা। ওরে বাবা, সেদিন সেই ভয়ঙ্কর সমুদ্রের জলোচ্ছ্বাস যদি সূর্যকে ভাসিয়ে নিয়ে চলে যেত, তাহলে জিন্দেগির এই যন্ত্রণা তাকে আর সহ্য করতে হতো না। সূর্যকে নতুন করে জানতে হতো না কার গর্ভে তার এই পাপ দেহটা একটু একটু করে বেড়ে উঠেছে। জানতে হতো না এই দুনিয়ায় কার রক্ত তার শরীরে বয়ে যাচ্ছে। তাকে জানতে হতো না কার খুন নিয়ে সে এই দুনিয়ায় বড় হয়েছে। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে তো আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জোছনা চিরদিন আঁধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কাছে আসেনি, কাছে আসেনি। সারা শরীরে আমার দুশ্মনের খুনের পেপাসা বইছে। আমাদের পয়লা নম্বর দুশ্মন হচ্ছে ওই ভাস্কর সেন, আর দুসরা নম্বর দুশ্মন সূর্য, যে সারা কথার খেলাপি করে সব চাল আমাদের বেচতে দিয়েছে। প্রয়োজন হলে যাই যাবে, আমি ছাড়বো না, কিছুতেই না। প্রয়োজনে স্বদেশী মাস্টারের পুকুর চুরি করবো, রুইটাকে গেথে ডাঙ্গায় তুলবো। টাইগারকে নিয়ে যান, প্রয়োজন আমার বস্তা নিয়ে যান। দেখেন পুকুরে তারে ছিপেতে বসে থাকলে চলবে না, গেথে ডাঙ্গায় তুলতে হবে। আপনি ভাববেন না, এই জয়ন্ত পাক্কা খেলাড়ি আছে। চার দিয়েছি, টোপটাও ছুড়ে দিয়েছি, এবারে আস্তে আস্তে টানটা শুরু করব, তারপর গেথে ডাঙ্গায় ভরে দেব। তা বোধহয় পারা যাবে না জয়ন্ত বাবু। এই জয়ন্ত লাহারি পারে না, এমন কাজ পৃথিবীতে নাই দারোগা বাবু। সে আমি জানি,
কিন্তু এই গ্রামের মাস্টার সব লোকজনদের নিয়ে জোট বেঁধেছে। साला मास्टर ये गांव वालों को लेकर हिजड़े का फौज बनाया है। जोड़ भेजे दो প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে, ওদের হাতে তুলে দিয়েছে তীর ধনুক এমনকি আগ্নেয়াস্ত্র পর্যন্ত। আপনাদের হাতে অগ্নিগুলো অস্ত্র আছে, অনেকদিন বসে থেকে সেগুলো জং লেগে গেছে, জং ভিতরে গেছে, সেগুলো আপনি একটু জং ছাড়িয়ে নেন অবিনাশ বাবু। গ্রামে গ্রামে যারা গুন্ডাহানি গড়ে তুলছে, গ্রামে গ্রামে যারা সন্ত্রাস চালাচ্ছে, লুঠতরাজ চালাচ্ছে, তাদের উপর ঝাঁপে পড়ে মাস্টারকে অ্যারেস্ট করে লকআপে করে দিন। কি বললেন স্যার? কি বললেন? অ্যারেস্ট? কাকে অ্যারেস্ট করবেন স্যার? আপনার তো সারা দেশটাকে অ্যারেস্ট করে বসে আছে। আপনারা দেশের সততাকে দুর্নীতির কালোবাজারে নিলাম করে দিয়েছেন। আপনারা দেশের সভ্যতাকে গলা টিপে হত্যা করেছেন, দেশের ভাষাকে করেছেন কণ্ঠরোধ। আর পার্লামেন্টে ভিড় জমিয়েছে আপনাদের তৈরি করা মেকি নেতা আর মন্ত্রীরা। তাই তাই সমাজ আজ বিপন্ন, পঙ্গু, অথর্ব। আর আমরা আমরা হচ্ছি এই সমাজ সেই দেশের পরাধীন গণতন্ত্র। আরে তুই কোন বিদেশি মহাপুরুষ? এই বিশাল ভূভারত থাকতে তুই আমাদের ডেরায় কেন? দেখতে এলাম এই কলির দুঃশাসনেরা পাণ্ডব বংশ ধ্বংস করার জন্য কেমন ভাবে ষড়যন্ত্র করছে। আর এও দেখতে এলাম এই দুর্যোধনের মন্ত্রী সভায় এই কুচুক করে শুকুনি মামা আছে কি না? ভাঙছে আছে। যাচ্ছি স্যার, যাচ্ছি। তবে ডোন্ট মাইন্ড স্যার, আপনার ওই মোবাইলটা একবার দিবেন। মোবাইল নিয়ে তুই কি করবি? একটা স্যার, একটা, অনলি ওয়ান। ফোন করবো একটা। ফোন তুই করবি? ফোন তুই শালা কোন আদমিটা ফোন করবি? কেন? এই দেশের কবি আর সাহিত্যিকগুলোকে আমি চিৎকার করে বলবো, কি লিখেছো তোমরা? শুধু প্রেমের কাহিনী আর শেক্সপিয়ারের নোনা গল্প? না, চলবে না। লিখবে কি জানো? লিখবে মিথ্যা কেসের কথা, ধর্ষণের কথা, মৃত্যুর তাজা খবর। আর কি লিখবে জানো? লিখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পার্টি ও পার্টি, এই 7 পার্টির দাদারা কজনের মাথা নিয়েছে, কটা ঘরে আগুন দিয়েছে। আর কি লিখবে জানো? সকাল থেকে কোন দল কোন জোট ভেঙে কোন দলে ভিড়েছে। কথাটা তুই মন্দ বলিস নি। যত দল সরকার তত আর সেই চলমল সরকারের মাথার উপর পা দিয়ে আমরা পৌঁছে যাব সৌভাগ্যের শিখরে। তবে সাবধান, খুব সাবধান। এই দেশে বিদ্যাসাগর, নেতাজি, সুভাষচন্দ্রের মতো বীর সিংহের তাদের রক্তে বীজেরা কিন্তু এখনো বিলুপ্ত হয়নি। তাই এই সভ্যতার মাঝে, সমাজ চেতনার মাঝে মাস্টার মশাইকে গড়ে তুলতে হবে শিক্ষক স্বদেশী মাস্টার। এক হাতে তার শাসনের বেদ, অন্য হাতে বিবেকের চাবুক, কণ্ঠে অভয় বাণী। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেদিন হবে শান্ত, জমি উৎপীড়নে ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। আমি সেদিন হব শান্ত, আমি বিদ্রোহী রণক্রান্ত। তবে রে জানো যত খুশি বাড়ো, তবু আমি বলবো অবাক
অবাক পৃথিবী অবাক করলে জন্মেই দেখি খুব দোষ অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মে শুধু পদাঘাতি পেলাম অবাক পৃথিবী তোমায় সেরা তোমায় সেরা প্রার্থনা করো যারা কেড়ে খায় 140 কোটি মানুষের মুখের গ্রাউন্ড যেন লেখা হয় আমার বুকের তাজা রক্তে তাদের সর্বনাশ আমার কেড়েছিস তোরা ভেঙেছিস সুখের ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি তাই আজ এই হিংস্রতার মানসিকতার আমি যদি কেউ হই ওই স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোদের তুলবই আপনার দাওয়ানকে সব ঘুমাচ্ছে একটা পাগল এসে এখানে পাগলা মেয়ে চলে গেল পাগল আছে কিছু সেটা আমাদেরকে ভাবতে হবে স্বদেশ মাস্টার ওই শালা মাস্টারের মাস্টারিটা আমি চিরতরে বন্ধ করে দেবো দর্পের পাল তোলার আগে আমি গভীর নৌকায় ডুবি এবার বলুন রমেশ বাবু ওই স্বদেশ মাস্টারের পাগলামি বন্ধ করতে ওই মাস্টারের বন্ধ করতে কত টাকা লাগবে 5,000 10,000 1 লাখ 20 লাখ বলেন কত লাগবে চিঠি সেটি পিঠে পড়েন আপনি আপনাদের কোনো কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব আমি শুধু আপনাদের অনুমতির অপেক্ষায় ছিলাম তাহলে আজ চলি নমস্কার আপনি নাকি অন্যায়ের প্রতি এবার ওই চিহ্নটাকে আমি ছিন্ন ভিন্ন করে দেবো আপনার ওই দর্পের পালতলের নৌকাটাকে গভীর জলে ডুবিয়ে দিয়ে তারপর আমাদের চলে আসবে